ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বুয়েট ইঞ্জিনিয়ার, পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম ভাই কথা নিয়ে আসছেন। ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখা পত্রিকার কাছে নবীন শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমার অত্যন্ত স্নেহভাজন এবং বাংলাদেশের আমার প্রিয়তম বাগ্মীদের মধ্যে একজন ইসলাম ছাত্র ভাই, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদ সদস্য এবং পাবনা জেলা জামাতের সম্মানিত আমির আবু তালেব মন্ডল ভাই, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, আয়োজকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন আগে এখানকার একজন ছাত্র বলছিল যে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে গেলে রিসেন্টলি যে পরিবর্তনগুলো এসছে তার মধ্যে এই সময় গেলে মনে হয় যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছে সেরকম একটা ফিল পাই। তো এরকম একটি চমৎকার ক্যাম্পাস, শতবর্ষী ক্যাম্পাস, প্রায় 25,000 শিক্ষার্থীর ক্যাম্পাস এবং সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি ক্যাম্পাসে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের রিপোর্ট যেটা আমি জানি, তাতে করে 2023 সালে এইচএসসি এবং সমমান পরীক্ষায় যতজন শিক্ষার্থী পাশ করেছিল সেটা ছিল 10,67,852 জন। আর তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং পাশ কোর্সে ভর্তি হয়েছিল 6,32,853। এটা প্রায় 60%। অর্থাৎ এসএসসি পাস করাদের মধ্যে প্রায় 60% স্টুডেন্টের জায়গাটা হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়, কি বিরাট সম্ভাবনার একটি জায়গা। যদি এই সম্ভাবনার এই জায়গাটাকে, এই বিরাট সংখ্যক শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের এই জায়গাটাকে যদি আমরা পরিচর্যা করতে পারি, তাহলে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে একটা বিরাট ভূমিকা পালন করা সম্ভব, বিরাট বড় অবদান রাখার সুযোগ তৈরি করা দেওয়া সম্ভব। এবং এক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা আছে। আমরা আশা পোষণ করতে চাই যে সরকার এই জায়গাটাতে স্পেশাল নজর দেবে, আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদেরকে বিশেষভাবে তাদেরকে সাপোর্ট দেবে, তাদের গড়ে ওঠার জন্য যেই রকম সাপোর্ট প্রয়োজন, যেই সমস্ত প্রয়োজন এখানে রয়েছে তাদের মেধার পরিচর্যার জন্য, সেই সাপোর্টগুলো তারা দেবে, এই প্রত্যাশা আমরা করি। এটা তো সরকারের পার্ট, সেটা সরকারের জায়গায় বলতে হবে। কিন্তু আমাদের এইখানে যারা অবস্থান করছে, আমাদের এই ভাই বোনদের একটি করণীয় আছে। আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাইলে
আমাদেরকে কি করা দরকার, আমাদের কি করা দরকার, আমরা কি করতে পারি, তার মধ্যে আমি কি করতে পারি, অর্থাৎ তুমি কি করতে পারো, সেই তোমার করণীয় সংক্রান্ত কয়েকটি বিষয় আমি বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো, আমাদের যে কোনো একটা ফুলদানিতে যখন আমরা ফুল দেখি, সে ফুলগুলা দেখে ভালো লাগে। আমরা এই ফুলগুলা দেখার সময় আমরা কিন্তু কোয়েশ্চেন করি না এই ফুলটা কোথা থেকে এসেছে, কত বড় বাগান থেকে এসেছে বা কত ছোট বাগান থেকে এসেছে। আমরা ফুলের সৌন্দর্য দেখে সেটাকে, সেই ফুলের মূল্যায়ন করি। আজকে তুমি চমৎকার ক্যাম্পাসে পড়ালেখার সুযোগ পাচ্ছ। তুমি যদি খুব ভালো ফুল হয়ে গড়ে উঠতে পারো, তুমি যদি সুবাস ছড়াতে পারো, তাহলে তোমাকে মূল্যায়ন করা হবে। আর যদি তুমি সেটা না করতে পারো, সেক্রেটারি একটু আগে বলে গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যথাযথ মূল্যায়ন করা হবে না। আবার যদি আলটিমেটলি যেটা বলছিলাম যে আমার এই ফুলের অর্থাৎ ফাইনাল যে আমি আউটপুটটা দিতে পারবো, সেটা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করা হবে। সো আমি আজকে যে সুযোগটা পাচ্ছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমার দায়িত্বটা হবে হচ্ছে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমি সুন্দরতম উপায়ে গড়ে ওঠা, সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার জন্য রোধ থাকবে। এবং যদি আমি সত্যিকারার্থেই ভূমিকা রাখতে চাই, আমি যদি গড়ে উঠতে চাই, তাহলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাকে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। আমার মধ্যে সাহসটা তৈরি করতে হবে যে আমি পারি, আমরা পারবো, উই ক্যান। আমরা যদি এই সাহস তৈরি করতে পারি, তাহলে আমাদের পক্ষে আসলে সেই পথে হাঁটা সম্ভব। দেখো, যে বিমান তৈরি করেছিল, উড়োজাহাজ আবিষ্কার করেছিল, সে হয়তো পাখি উড়া দেখে চিন্তা করেছিল যে পাখি উঠছে, তাহলে আমি কেন উঠতে পারবো না। সে যদি মনে করতো পাখি উঠতে পারে, আমার তো ডানা নাই, আমি উঠতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তাহলে তার কিন্তু সেই চেষ্টাটা ওখানেই থেকে যেত। কিন্তু সে চিন্তা করেছে যেহেতু পাখি উঠতে পারে, আমার ডানা নাই, কিন্তু আমি কিছু একটা যোগ করলে হয়তো বা আমি উঠতে পারবো। তার মধ্যে সাহসটা তৈরি হয়েছে, ফলশ্রুতিতে সে সেই প্রক্রিয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেটা আবিষ্কার করতে পেরেছে। আজকে আমরা সেভাবে করে আমাদের মধ্যে যদি আমরা সেই সাহসটা তৈরি করতে পারি, তাহলে আমাদের পক্ষেও যা কিছু আমরা হতে চাই সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারব। আমাদের প্রত্যেকের মধ্যেই অবশ্যই পটেনশিয়ালিটি রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলা পটেনশিয়ালিটি দিয়ে দিয়েছে। তোমার কাজ হচ্ছে যে এই পটেনশিয়ালিটি বিশ্লেষণ করা, তোমার মধ্যে কি সম্ভাবনা আছে, কি যোগ্যতা আছে, কি সুপ্ত সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে, সেটাকে খুঁজে বের করা এবং সেটা বিশ্লেষণ করার মধ্য দিয়ে তুমি তোমার স্বপ্ন বিনির্মাণ করা। এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে আমি বলবো তোমার মধ্যে কোনো সংকীর্ণতা রাখা উচিত নয়, তোমার দৃষ্টিকে তুমি প্রসারিত করো। একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি যেই পরিমাণে যত বড় স্বপ্ন দেখতে পারবা, তুমি তত বড় হওয়ার জন্য চেষ্টা করতে পারবা। তোমার স্বপ্ন যদি ছোট হয়, তোমার চেষ্টাটা ঠিক ততটুকু হওয়ার জন্য তোমার চেষ্টা থাকবে। আর তোমার যদি স্বপ্নটা বড় হয়, তাহলে সেই বড় হওয়ার জন্য তোমার চেষ্টাটা থাকবে। তোমার এই স্বপ্ন বড় করে দেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে কিছু ভিন্নমন্যতা কাজ করে। আমি হয়তো কোনো একটা গ্রাম থেকে এসেছি, ওই গ্রামের তো এখন পর্যন্ত অনেক বড় কিছু কেউ করে না, তো আমার দ্বারা আসলে তত বড় কিছু করা সম্ভব হবে না, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। কিন্তু আমার ভাই, আমার বোন, তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেখো, তোমার ওই গ্রাম থেকে এই যে তুমি যদি চিন্তা করো যে এখান থেকে তো কেউ বড় কিছু করে নেই, আমি করতে পারবো না, তুমি যদি আজকে একটা উদাহরণ না সেট করো, তাহলে তো আগামী দিনে তোমার গ্রামের অন্য ছেলে বা মেয়েরাও সে একই চিন্তা করবে। তুমি তোমার গ্রামের বা তোমার এলাকার ওই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ সেট করার স্বার্থেই তোমাকে বড় কিছু হওয়ার চিন্তা করা উচিত। প্রফেসর নাজমুদ্দিন এবাকানের একটা কথা আছে, খুবই চমৎকার কথা, সেটা হচ্ছে একটি ফুল দিয়ে বসন্ত হয় না, কিন্তু প্রত্যেকটা বসন্তই শুরু হয় একটি ফুল দিয়ে। সো তুমি বসন্তের শুরুর ওই ফুলটা হতে পারো। তোমার গ্রামের বা তোমার এলাকার যে বসন্ত, মানুষের অনেক বড় বড় কিছু করবে, সেটার উদাহরণ হিসাবে তুমি নিজেকে পরিগণিত করতে পারো। তোমার পটেনশিয়ালিটি যেটা, সে পটেনশিয়ালিটি তোমার জন্য নিঃসন্দেহে আমানত, এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের লাস্ট আয়াতের মধ্যে বলেছেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
সো তোমাকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেটা হেলায় ফেলায় নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই। সেটা দিয়ে আমরা মানব সভ্যতার জন্যে, আমার এই পৃথিবীর জন্যে, আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব পালনের জন্য আমি কতটুকু কাজে লাগালাম কি লাগালাম না, সে বিষয়ে কালকে আমাদের ময়দানে অবশ্যই জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে হবে। সো সেই ভয় মাথায় রেখে আমাদের এই বিষয়গুলোকে কাজে লাগানোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, তোমরা যেই স্বপ্নটা এঁকে নিবে যে আমি ভবিষ্যতে আমার প্রটেকশনকে কাজে লাগিয়ে আমি এই জিনিস হতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কয়েকটা কাজ করা দরকার। একটা হচ্ছে ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাস্তা এঁকে নিতে হবে যে আমি এইভাবে করে হব। তুমি যদি মনে করো যে ভবিষ্যতে তুমি একজন বড় ব্যারিস্টার হবে, তাহলে তুমি সেই ব্যারিস্টার হওয়ার জন্য তুমি এখন এখানে ফার্স্ট ইয়ার পড়ালেখা করছো আইন বিভাগে হতে পারে, তাহলে এখান থেকে ভবিষ্যতে তুমি এখানে গ্র্যাজুয়েশন শেষ করার পরে তারপর তুমি মাস্টার্স হয়তো এখানে করবে বা অন্য কোথাও করবে, তারপর সেখান থেকে আরোগ্য করার জন্য তুমি ইংল্যান্ডে পড়ালেখা করবে, তারপর সেখানে শেষ করার পরে কীভাবে তুমি ব্যারিস্টারিতে তোমার যোগ্যতাকে উৎকর্ষ সাধন করবে, সেই বিষয়গুলো তুমি এখন থেকে যদি তুমি পথটা এঁকে নাও, তাহলে তুমি ওই পথ ধরে ধরে তুমি পথ চলতে পারবা, তোমার ওই স্টেজগুলো মাইল স্টোনগুলো তুমি পার করতে পারবা। আর যদি তোমার সেরকম কোনো পথ তোমার আঁকা না থাকে, প্ল্যান না থাকে, তাহলে তুমি কিন্তু তোমার লক্ষ্যহীন গন্তব্যের দিকে তুমি চলতে থাকবে, সেটা কখনোই বাস্তবায়ন হওয়ার নয়। এই জন্যে অবশ্যই সেই রাস্তাটা এঁকে নেওয়া প্রয়োজন। এবং এটার সাথে সাথে যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে পরিশ্রম করা বা সাধনা করা। পরিশ্রম করা জরুরি। কয়েকদিন আগে আমিরে জামাত একটা কথা বলছিলেন যে তোমরা 24 ঘন্টা কাজ করবা। কিভাবে উনি বলছেন যে হয়তো 6 ঘন্টা ঘুমাবা, এই আর বাকি সময় কাজ করবা। এই 6 ঘন্টা ঘুমের মধ্যেও তোমার যদি পরিশ্রম থাকে, চেষ্টা থাকে, সাধনা থাকে, তুমি দোয়া কালাম করে ঘুমাবা, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা হয়তো তোমাকে স্বপ্নের মধ্যে কিছু প্ল্যান দিয়ে দিতে পারেন। তো ঘুমের মধ্যেও তোমার কাজ হবে, তারপর সেই প্ল্যান অনুসারে তুমি ঘুম থেকে ওঠার পরে কাজ করবে। তো আসলে আমাদের 24টা ঘন্টায় কাজে লাগানোর জন্য যদি আমাদের চেষ্টা থাকে, আমরা পরিশ্রম করতে পারি, সাধনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যান, যে আমাদের টার্গেট, সেটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করতে পারবো, পূরণ করতে পারবো। আর সেটার সাথে সাথে অবশ্যই আমাদের যেটা দরকার সেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সাপোর্ট না করেন, আমাদের যদি সাহায্য না করেন, তাহলে আমরা যত চেষ্টাই করি আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। এই জন্য আমাদের প্রচেষ্টার সাথে সাথে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। আমরা যদি আমাদের এই একাডেমিক জায়গাতে এক্সিলেন্স অর্জন করতে পারি, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো আমরা একজন দক্ষ মানুষ হয়ে উঠতে পারবো। আমরা এই দক্ষ মানুষ হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস অত্যন্ত জরুরি। আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে বা গোটা পৃথিবীতে একটা বিষয়ের খুবই সংকট, খুবই ঘাটতি। সেই বিষয়টা হচ্ছে যে সততা। আমি একটা উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে দিতে চাই যে কি পরিমাণ সততার ঘাটতি। এই 2024 সালে যখন আন্দোলন চলছিল, সেই সময়টাতে মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত ছিল। এবং এই ক্ষতিগ্রস্ত দুইটা স্টেশন ঠিক করার ব্যাপারে তৎকালীন যে স্বৈরাচার সরকার ছিল, তাদের পক্ষ থেকে বলা হলো যে এই দুইটা মেট্রো স্টেশন ঠিক করার জন্যে কমপক্ষে 1 বছর সময় লাগবে এবং এটা ঠিক করার জন্যে কমপক্ষে 350 কোটি টাকা লাগবে। এরপর আল্লাহর মেহেরবানিতে সেই শাসকের বিদায় ঘটল এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করল। এবং তারা দায়িত্ব গ্রহণ করার পরে সততার সাথে তারা কাজ করেছে বলে আমরা আশা করি। এবং তারা দায়িত্ব গ্রহণ করার পরে মাত্র 2 মাস 27 দিনের মধ্যে এই দুইটা মেট্রো স্টেশন ঠিক করে ফেলেছে। কোথায় 1 বছর আর কোথায় 2 মাস 27 দিন। আর তাদের 350 কোটি টাকার যে প্রজেকশন ছিল, সেটার মধ্যে তাদের টাকা লেগেছে মাত্র হচ্ছে 18.86 কোটি টাকা। আমি ধরি 19 কোটি টাকা। তাহলে 350 কোটি টাকার মধ্যে মাত্র 19 কোটি টাকা দিয়ে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাহলে দুর্নীতি আর দুর্নীতি ছাড়া দুটার মধ্যে পার্থক্য কত বেশি। তো আমরা যদি আমাদের এই বাংলাদেশের যারা কর্ণধার হবে, তাদেরকে যদি আমরা সুনীতি সম্পন্ন তথা সততা সম্পন্ন করে গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশের যে সম্পদ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব, অনেক বেশি ডেভেলপমেন্ট করা সম্ভব, অনেক বেশি উন্নত করা সম্ভব এই দেশটাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এক্ষেত্রে আমরা এই যে সৎ হব কিভাবে, সততার জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে
আল্লাহ তাআলার প্রতি ভয়। মানুষ দেখবেন যে দুইভাবে সৎ রাখা যায় মানুষকে। একটা হচ্ছে তাদেরকে শক্ত করে গাইড করার মধ্য দিয়ে, যে তুমি যদি অসততা করো তাহলে তোমাকে শাস্তি দাও। যখন পুলিশি সিস্টেম এটা অ্যাপ্লাই করা হয়, তখন যখন মানুষ দেখে যে পুলিশ আমাকে দেখে ফেলবে বা আমাকে বুঝে ফেলবে আমি অসততা করলাম, তখন সে সেই ভয়ে সে নিজেকে ঠিক রাখে। আর যখন এই অবস্থায় ব্যবস্থাপনায় সে যখন বুঝলে আমাকে দেখতে পাচ্ছে না, তখন সে অসততার দিকে চলে যেতে পারে। আর যদি আমরা এমন একটি সত্তাকে বিশ্বাস করি, আমরা এমন একজন সত্তাকে ভয় করি, যেই সত্তা দিনের আলোতেও দেখছেন, তাদের অন্ধকারেও দেখছেন, মানুষের মধ্যে কাজ করলেও দেখছেন, আমি একাকী কাজ করলেও দেখছেন, আমি উচ্চস্বরে কথা বললেও শুনছেন, আমি মনে মনে চিন্তা করলেও জানছেন, এবং যার কাছে প্রত্যেকটা জান্নাত থেকে জান্না পরিমাণ জিনিসের বিষয়ে জবাবদিহিতা করা লাগবে, সেই সত্তা তথা আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, আমাদের মনের মধ্যে ভয় লালন করতে পারি, তাহলে আমাদের পক্ষে আসলে অসততা করা সম্ভব নয়। এই জন্যে আমরা আল্লাহ তাআলার ভয় তথা তাকওয়া যদি আমাদের মনের মধ্যে তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা সৎ হয়ে উঠতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্যে আমাদের মধ্যে এই তাকওয়ার চর্চা, তাকওয়া গঠন, এটা অত্যন্ত জরুরি। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা দক্ষতা অর্জন করবো, এই সাথে সাথে আমরা তাকওয়া নিজেদের মধ্যে ইনস্টল করতে পারলে ইনশাআল্লাহ আমরা শত হতে পারবো। সততা এবং দক্ষতা দুইটা যোগ করতে পারলেই আলটিমেটলি আমরা যোগ্যতা সম্পন্ন হতে পারবো, এবং এই যোগ্যতাই হলো আলটিমেট যোগ্যতা। এই যোগ্যতাই হচ্ছে যে আমাদের জন্য সাস্টেইনেবল যোগ্যতা। আমরা এই যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করি, এবং এই যোগ্যতা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে একলা একলা হওয়া যায় না, একলা একলা বেশিক্ষণ সৎ বা যোগ্য থাকা যায় না। তোমাকে আমাকে সবাই মিলে যোগ্যতা সম্পন্ন হয়ে বেড়ে উঠতে হবে। এই জন্য তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, অনুরোধ করতে চাই, মনে করে দিতে চাই, সেটা হচ্ছে তুমি একলা ভালো হওয়ার চেষ্টা না করে তুমি তোমার পার্শ্ববর্তী ভাইয়েরা, তোমার বন্ধুদেরকে ভালো হওয়ার জন্য আহ্বান করতে থাকো। আমার বোনদেরকে বলুন, তোমার বান্ধবীদেরকে ভালো হওয়ার জন্য, ভালো পথে চলার জন্য আহ্বান করতে থাকো। আমরা যদি একে অপরকে ভালো হওয়ার ব্যাপারে পরামর্শ দিতে থাকি, আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি প্রজন্ম গড়ে তুলতে পারবো, যে প্রজন্ম আগামী দিনে এই দেশটাকে একটি সৎ এবং দক্ষ প্রজন্ম উপহার দিতে পারবে, এবং তার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ তৈরি করতে পারবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আসলে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ সমৃদ্ধ হবে, তথা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে না, বরং এখানে শান্তি বিরাজ করবে, এখানে মানুষের সম্মান বিরাজ করবে, মানুষের মর্যাদা বিরাজ করবে, এখানে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করা যাবে। আমরা সেই একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করার জন্য একটি সত্যিকার অর্থে সৎ এবং দক্ষ প্রজন্ম গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই চেষ্টা, যখন থেকে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে চেষ্টা শুরু হয়েছে, এবং আজও অবধি সেই প্রচেষ্টা অব্যাহত আছে, আগামী দিনেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গত 15 বছর ধরে ছাত্র শিবিরের উপরে ব্যাপক নির্যাতন নিপীড়ন চলেছে, কিন্তু তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা থামাইনি, এক মুহূর্তের জন্য আমরা স্থিমিত হইনি, কারণ আমাদের মধ্যে ভয় ছিল যে আমরা যদি আমাদের এই প্রচেষ্টা থামিয়ে দেই, তাহলে আমাদের মধ্য থেকে এমন একটা প্রজন্ম হয়তো গড়ে উঠবে, একটা ব্যাস তৈরি হয়ে যাবে, যে ব্যাসটা হয়তো বা সঠিক কথার যে বার্তা, সেই বার্তা তারা মিস করে ফেলতে পারে। এই জন্যে অনেক পরিশ্রম করে হলেও, কষ্টসাধ্য পথ অতিক্রম করে হলেও আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। তোমাদেরকে আমরা আহ্বান করতে চাই, ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলো তোমরা আরও ভালো করে জানার চেষ্টা করবা, ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ছাত্র শিবিরকে সাপোর্ট করবা, এবং সবাই মিলে আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করব। সেই পথে সবাইকে আহ্বান করে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ আল্লাহ তাআলার কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।